কথাটা বলেই নূর কলটা কেটে দিল। চাঁদনি এখনো ঘুমাচ্ছে। নূর চাঁদনিকে না জাগিয়ে সোজা নিচে চলে গেল। বাড়ির সবাই খবরটা শুনে খুব খুশি হল। নূর মৃদু হেসে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে গেল। এভাবেই কেটে গেল প্রায় 2.5 মাস। নূর ইংলিশ লেকচারার হিসেবে ভার্সিটিতে জয়েন করে নিয়েছে। দুপুর 3টার বেশি সে ভার্সিটিতে সময় দেয় না, সোজা বাড়িতে চলে আসে। মাঝে মাঝে এর আগেও অনেক বাহানা বানিয়ে চলে আসে। চাঁদনির শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ওর পেটটা যথেষ্ট রকমের বড় হয়েছে। চাঁদনিকে দেখলে কেউ বলবে না ওর পেটে 5 মাসের বেবি আছে, মনে হবে যে 7-8 মাসের বেবি। সোহানীর বেবির 7 মাসে পড়েছে মায়ে, আর মিহার 6.5 মাস। ওদের পেটটাও অনেক বড় হয়েছে। মাহিন আর নীর যথেষ্ট খেয়াল রাখে মিহা আর সোহানীর। সাবরিনা আবরার দুটো কাজের লোক রেখে দিয়েছে ওদের বাড়ির কাজ করার জন্য। উনি এখন কোনো বউকেই বাড়ির কোনো কাজ করতে দেয় না, উল্টে উনি ওদের সেবা করে যতটা পারে। নূর চাঁদনির যথেষ্ট খেয়াল রাখছে। সারাক্ষণ সে চাঁদনির পিছনে ফ্যাবিকলের মতো চিপকে থাকে। চাঁদনির চেয়েও বেশি রাত জেগেছে নূর। আর নামাজ তো 1 ওয়াক্ত ও মিস দেয়নি। 5 ওয়াক্ত নামাজ সে প্রপারলি পড়ছে। প্রতিটা মুনাজাতে চাঁদনি আর ওর সন্তানের জন্য কান্না করেছে। চাঁদনি এখনো ফ্রুটস ছাড়া অন্য কিছু খেতে পারে না, তবে সামান্য চকলেট খেতে পারে। তাও আবার একটু খাওয়ার পর উল্টানি চলে আসে। চাঁদনি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। ওর শরীরের দুর্বলতার জন্য ওর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চাঁদনিকে কষ্ট পেতে দেখলে মাঝে মাঝে নূরও কেঁদে দেয়। চাঁদনির একটা ভুলের জন্য নূরকে দারুণভাবে কষ্ট পেতে হচ্ছে। চাঁদনি মনে মনে এখনো বেশ অনুতপ্ত। নূরের সাথে সে অন্যায় করেছে। অনুশোচনায় ওর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সব মিলিয়ে নূর, চাঁদনি দুজনই খুব কষ্টের মধ্যে আছে। বেবির 5 মাসে পড়াতে নূর ভাবছে আজ চাঁদনিকে চেক আপ করতে নিয়ে যাবে, বেবির বর্তমান অবস্থা জানার জন্য। সকাল 9টা। চাঁদনি ব্যথায় রাতের অর্ধেকটা সময় না ঘুমিয়ে কাটিয়েছে। আর নূর তো সারা রাতই ঘুমায়নি। চাঁদনির মাথায় অনবরত হাত বুলিয়ে গেছে। তবে ফজরের নামাজ নূর মসজিদ থেকে পড়ে এসেছে। নামাজ পড়ে এসে চাঁদনিকে ঘুমন্ত অবস্থায় দেখে নূর ও চাঁদনির পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। ঘুমর ঘুমেই সকাল 9টা পার হয়েছে। ফোনে 9টার অ্যালার্ম দিয়ে রেখেছিল নূর। অ্যালার্মের আওয়াজে নূরের ঘুম ভাঙ্গল। ধরফরিয়ে ঘুম থেকে উঠে নূর চাঁদনিকে আস্তে করে ডেকে বলল, চাঁদ পাখি ওঠে পড়ো, আজ আমরা ক্লিনিকে যাব, তোমার চেক আপ করাতে হবে। চাঁদনি গভীর ঘুমে মগ্ন। নূরের কথা ওর কানে দিয়ে যাচ্ছে না। নূর চাঁদনিকে না জাগিয়ে বিছানা ছেড়ে উঠে রুমটা ঝাড়ু দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নূর আবারও বেডের পাশে আস্তে করে চাঁদনিকে ডেকে বলল, চাঁদ পাখি উঠো, বাবুর চেক আপ করাতে হবে। আজ আমরা আমাদের বেবিকে দেখব, প্লিজ উঠে পড়ো। চাঁদনি একটু নড়েচড়ে উঠল। পিটপিট করে চোখ খুলে চাঁদনি নূরের দিকে তাকাল। নূর মুচকি হেসে চাঁদনির কপালে চুমো খেয়ে বলল, উঠে পড়ো। ক্লিনিক থেকে ফিরে এরপর ঘুমাবে কেমন? আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিব। চাঁদনি নূরের এক গালে হাত দিয়ে বলল, ভালোবাসি নূর ভাইয়া। নূর চাঁদনির ঠোঁটে এক আঙ্গুল ঠেকিয়ে বলল, জাস্ট নূর ওকে? চাঁদনি মলিন হেসে বলল, ভালোবাসি নূর। নূর চাঁদনির ঠোঁটে চুমো খেয়ে বলল,
আমিও ভালোবাসি চাঁদ পাখি। চাঁদনি মৃদু হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর এবার এক নিঃশ্বাসে বলে উঠল, উঠো উঠো, তাড়াতাড়ি উঠে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। সকাল 9:30 অলরেডি বেজে গেছে। চাঁদনি আর দেরি না করে আস্তে ধীরে শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে দাঁড়াল। নূর চাঁদনিকে হাতের বন্ধনীতে ধরে ধীর পায়ে ওয়াশরুমে নিয়ে গেল। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে চাঁদনির হাতে ধরিয়ে দিল নূর। চাঁদনি আয়নার দিকে তাকিয়ে সুন্দর করে ব্রাশ করে নিল। চাঁদনিকে পুরোপুরি ফ্রেশ করিয়ে নূর চাঁদনিকে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। চাঁদনি বেডের উপর বসে টাওয়াল দিয়ে মুখ মুছে মুখে ক্রিম মেখে নিল। নূর চাঁদনির ঠোঁটে ভ্যানোলিন লাগিয়ে চাঁদনির চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ল। এর ফাঁকে নূর আবার কিচেন রুম থেকে ফ্রুটস কেটে প্লেট ভর্তি ফ্রুটস এনে চাঁদনির পাশে রেখে দিল। চাঁদনি একটা একটা করে ফ্রুটস খেয়ে নিচ্ছে। ওইদিকে নূর চাঁদনির চুল আঁচড়ে দিচ্ছে। প্রায় 10 মিনিট পর নূর চাঁদনির চুল আঁচড়িয়ে চাঁদনিকে কাবার্ড থেকে কালো একটা বোরখা নামিয়ে দিল। চাঁদনি খাওয়া শেষ করে বোরখাটা পরে নিচ্ছে। নূর অন্যদিকে দাঁড়িয়ে শার্ট প্যান্ট চেঞ্জও করে নিচ্ছে। চাঁদনি বোরখা পরে কোনো রকমে একটা প্যাচ দিয়ে হিজাব পরর নিল। ঘড়িতে 10টা ওভার হয়ে গেছে। নূর চাঁদনিকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলো। নূর এখন আর চাঁদনিকে নিয়ে 2 তলার রুমে থাকে না, নিচ তলার রুমে শিফট হয়ে গেছে। সিঁড়ি বেয়ে নামতে চাঁদনির অনেক অসুবিধে হবে, তাই সোহানি আর মিহা ও নিচ তলায় শিফট হয়ে গেছে। মাহিন আর নীর ও ওদের ওয়াইফদের নিয়ে খুব সেন্সিটিভ। ডাইনিং টেবিলে বাড়ির সবাই মিলে ব্রেকফাস্ট করছে। মিহা আর সোহানি ও আছে। নূর আর চাঁদনিকে সাজগোজ অবস্থায় দেখে সবাই বুঝে গেছে ওরা ক্লিনিকে যাচ্ছে। সোহানি আর মিহা ও আল্ট্রাসনও করিয়ে এসেছে। ওদের 2 জনের ছেলে বাবু হবে। চাঁদনিরটা আজ জানা যাবে। সবাই অধীর আগ্রহে বসে আছে চাঁদনির খবর জানতে। নূরকে দেখে সাবরিনা আবরার চেঁচিয়ে বলল, নূর, ব্রেকফাস্ট করবি না? না আম্মু, ক্লিনিক থেকে ফিরে করব। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। ভার্সিটি যাবি না আজ? না আম্মু, ছুটি নিয়েছি। চাঁদনি নূরের কানে ফিসফিসিয়ে বলল, নাস্তা করে নাও নূর, ফিরতে ফিরতে অনেক লেট হবে। তোমার খিদে পেয়ে যাবে। পাবে না চাঁদ পাখি, তুমি প্লিজ চলো। নূর চাঁদনির হাত ধরে সামনে হাঁটা ধরল। ধীর পায়ে হেঁটে ওরা সদর দরজা পার করে বাড়ির গার্ডেনে চলে গেল। নূরের গাড়িতে অলরেডি ড্রাইভার বসে আছে। গাড়ির দরজা খুলে নূর চাঁদনিকে বসিয়ে দিল। চাঁদনি ব্যাক সিটের সাথে হেলান দিয়ে বসেছে। নূর 2 হাত দিয়ে চাঁদনিকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরেছে। ড্রাইভার এবার গাড়ি স্টার্ট করে দিল। নূর কিছুটা উদ্বিগ্ন হয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, চাচা, আস্তে চালাবেন গাড়ি, স্পিড একদম কমিয়ে দিবেন। ভাঙ্গা রাস্তায় গিয়ে আরো সাবধানে গাড়ি চালাবেন। বুঝতেই তো পারছেন গাড়ির ঘাকুনিতে চাঁদ পাখির খুব প্রবলেম হবে। ওকে নূর, আস্তেই চালাচ্ছি, তুমি চিন্তা করো না। ড্রাইভার এবার স্পিড কমিয়ে গাড়ি স্টার্ট করে দিল। চাঁদনি একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের দৃষ্টি সামনের দিকে। চাঁদনি আচমকা নূরের মুখটা ঘুরিয়ে নূরের ঠোঁট আঁকড়ে ধরল। নূর মুচকি হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূরের ঠোঁটে 2-একটা চুমো খেয়ে চাঁদনি নূরের বুকে মাথা এলিয়ে দিল। নূর চাঁদনিকে আলতো হাতে ধরল। বেশি টাইট করে ধরতে গেলে চাঁদনি পেটে ব্যথা পাবে, তাই প্রায় আধ ঘন্টা পরে গাড়ি এসে পৌঁছে গেল ক্লিনিকের সামনে। নূর ফার্স্টে গাড়ি থেকে নেমে চাঁদনিকে ধরাধরি করে খুব সাবধানে গাড়ি থেকে নামালো।
গাড়ি থেকে নেমে চাঁদনি কিছুটা হাঁফিয়ে গেল। নূর চাঁদনির হাত ধরে আস্তে ধীরে হেঁটে ক্লিনিকের ভিতর ঢুকে গেল। একজন গাইনি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকে নেওয়া আছে নূরের। নূর সোজাসুজি ডক্টরের রুমে ঢুকে গেল। ডক্টর মৃদু হেসে চাঁদনি আর নূরকে বসতে বলল। নূর চাঁদনিকে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ল। ডক্টর চাঁদনির হালচাল জিজ্ঞেস করে উনার চিকিৎসা শুরু করল। চাঁদনিকে নিয়ে ডক্টর উনার চেম্বারের কেবিনে শুইয়ে দিল। নূর ডক্টরের পাশেই দাঁড়িয়ে আছে। চাঁদনির পেটে ডক্টর মলম জাতীয় কিছু একটা ঘষে হাতে দণ্ডাকৃতির ট্রান্সডাক্সার চাঁদনির পেটে ঘুরাতে লাগল। পেটের প্রতিটা জায়গায় ডক্টর খুব স্মুথলি ট্রান্সডাক্সার ঘুরাতে লাগল, যার ফলে মনিটরের চাঁদনির বাচ্চাদের স্পষ্ট দেখা যাচ্ছে। বাচ্চাদের দুটো মাথা দেখা যাচ্ছে, বুঝাই যাচ্ছে টুইন বেবি। নূর ছলছল চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে আর শুকনো ঢোক গিলছে। চাঁদনি খুশিতে হাসছে আর চোখ দিয়ে জল ছাড়ছে। ডক্টর বেশ মনমরা হয়ে আছে। কোচ চাঁদনির মেডিকেল হিস্ট্রি এমনি খুব খারাপ, এরপর আবার টুইন বেবি। নূর আর দাঁড়াতে পারল না, ধপাস করে চেয়ারে বসে পড়ল। ওর মাথা পুরো হ্যাং হয়ে গেছে। কিভাবে কি হবে সেই চিন্তায় অস্থির সে। চাঁদনির লাইফ রিস্ক আরো 1000 গুণ বেড়ে গেল। নূরের শরীর থেকে অঝরে ঘাম ঝরছে, চোখে ও পানি টলমল করছে। তবে চাঁদনির ঠোঁটে লেগে আছে সুখের হাসি। দুটো বেবি একসাথে জন্ম দিবে চাঁদনি। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে। ডক্টর চাঁদনির চেই কাপ করে চাঁদনিকে বেড থেকে উঠিয়ে চেয়ারে নিয়ে বসিয়ে দিল। নূর মাথায় হাত দিয়ে বসে আছে। চাঁদনি ওর পেটে হাত বুলিয়ে খিলখিল করে হাসছে। চাঁদনির হাসি দেখে নূরের কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। ডক্টর নূরের মুখোমুখি চেয়ারে বসল। নূর অশ্রুসিক্ত চোখে ডক্টরের দিকে তাকিয়ে আছে। ডক্টর গলাটা ঝাঁকিয়ে বেশ উদ্বিগ্ন কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলল, আপনাদের টুইন বেবি হবে, দুজনই মেয়ে। আই থিংক এতে আপনার ওয়াইফের লাইফ রিস্ক দারুণভাবে বেড়ে গেল। অ্যাকচুয়ালি গ্যারান্টি দিতে পারছি না কি হয়। নূর টেবিলের উপর মাথা ফেলে দিল। কি করবে না করবে কিছুই বুঝছে না। চাঁদনি এবার বেশ ভয় পেয়ে গেল। কয়েকটা শুকনো ঢোক গিলে চাঁদনি নূরের মাথায় হাত বুলিয়ে বলল, নূর তুমি টেনশন করো না, আল্লাহই আমাকে দেখবে। আমি যেহেতু এই দুর্বল শরীর নিয়ে দুটো বাচ্চা ক্যারি করতে পেরেছি, তাহলে শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে পৃথিবীর মুখও দেখাতে পারব। আল্লাহ আমাকে সাহায্য করবে। সবার দোয়া আছে আমার উপর। তুমি অযথা টেনশন করছো। তোমার বউ, বাচ্চা তিনজনই বেঁচে ফিরবে। কেবল তোমাদের সাপোর্ট আর দোয়া লাগবে। প্লিজ বাড়ি চলো, আমার এখানে ভালো লাগছে না। নূর চোখে জল নিয়ে মাথা তুলে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি নূরের চোখের জলগুলো মুছে দিয়ে নূরের কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলল। নূর গলাটা ঝাঁকিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, ডক্টর সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবে তাই করবে। আমার ওয়াইফের প্রতি যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে আল্লাহ এতটা নির্দয় হবে না। ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবে। আপনিও দোয়া করবেন আমার ওয়াইফ আর বাচ্চাদের জন্য। আজ আসি তাহলে। খুব দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের কথা শুনে।
আপনার ওয়াইফ যেন শেষ পর্যন্ত স্ট্রাগল করে বাচ্চাদের নিয়ে সুস্থভাবে ফিরতে পারে। এছাড়াও আপনার ওয়াইফের প্রতি খুব যত্নবান হতে হবে। ঠিকঠাকভাবে খেয়াল রাখতে হবে। আপনার ওয়াইফ যেহেতু মুখে কিছুই রুচতে পারে না, তাই টাইমলি যাও রান্না করে খাওয়াবেন। অন্তত ভাতের তৃপ্তিটা মিটবে। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। চাঁদনিকে দুহাতে শক্ত করে ধরে নূর চেম্বার থেকে বের হয়ে গেল। আস্তে ধীরে চাঁদনিকে গাড়িতে বসিয়ে নূর ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে দিল। ড্রাইভার নূরের নির্দেশ অনুযায়ী গাড়ি ছেড়ে দিল। প্রায় আধ ঘন্টা পর বাড়িতে পৌঁছে নূর চাঁদনিকে নিয়ে ওদের রুমের বেডে শুইয়ে দিল। চাঁদনি শুয়ে শুয়ে পেটে হাত বুলাচ্ছে। নূর চাঁদনির পাশে বসে মলিন হেসে বলল, শাশুড়ির ধারাটা পেয়েছ তুমি। আমার আম্মুর মতো আমার ওয়াইফও টুইন বেবির মা। চাঁদনি দাঁত বের করে হেসে বলল, খালাম্নি খুব খুশি হবে শুনলে। চলো আমরা খুশির খবরটা সবাইকে দিয়ে আসি। তোমার যেতে হবে না, আমি বলে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে চেয়ারে বসে নামাজটা পড়ে নাও। আমি মসজিদে যাচ্ছি। চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। নূর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে জোহরের নামাজ পড়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে গেল। বাড়ির সবাইকে খবরটা জানিয়ে নূর মসজিদে চলে গেল। বাড়ির সবাই খুব আপসেট হয়ে পড়ল। সাবরিনা আবরার চাঁদনির রুমে ঢুকে হাসি মুখে চাঁদনিকে ফ্রেশ করিয়ে দিল। চাঁদনি মাথায় হিজার জড়িয়ে চেয়ারে বসে জোহরের নামও আদায় করে নিল। এভাবেই কেটে গেল আরও 2টি মাস। এই 2 মাসে নূর প্রতি রাতে চাঁদনির জন্য 4 রাকাত করে নফল নামাজ পড়েছে। তাহাজ্জুদ নামাজ তো আছেই। প্রতি নামাজের মুনাজাতে সে খুব কেঁদেছে। চাঁদনি আর বাচ্চাদের প্রাণ ভিক্ষা চেয়েছে আল্লাহর কাছে। বাকিটা আল্লাহ ভালো জানে। শেষ পর্যন্ত আল্লাহ নূরের দোয়া কবুল করে কিনা। সোহানীর 9 মাসে পড়েছে। আজ সোহানীর ডেলিভারির ডেট। নরমালি সোহানীর ডেলিভারি হবে। সিজার করাতে হবে না। নীর খুব টেনশনে আছে। সোহানীর সকাল থেকেই দারুণ ব্যথা উঠেছে। সোহানীর চিৎকার চেঁচামেচি শুনে চাঁদনি আর মিহা খুব ঘাবড়ে আছে। কিছুদিন পর ওদেরও এভাবে ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে হবে। সোহানীর রুমে সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী, সামিয়া আহমেদ, মিহার আম্মু জট পাকিয়ে বসে আছে। সামিয়া আহমেদ কেবল সোহানীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাবরিনা আবরার সোহানীর হাত পা মালিশ করছে। সোহানীর আর্তনাদ যেন কমছেই না, উল্টে বেড়ে যাচ্ছে। নীর বাইরে দাঁড়িয়ে আছে। টেনশনে ওর শরীর থেকে ঘাম ঝরছে। নীরের পাশে মাহিন আর নূর দাঁড়িয়ে আছে। ওরা দুজনই নীরকে সান্ত্বনা দিচ্ছে। চাঁদনি আর মিহা রুমে বসে ভয় কাঁপছে। চাঁদনি তো কান্নাই জুড়ে দিয়েছে। চাঁদনির বেশ খিদে ও পেয়ে গেছে। চাঁদনি কাঁদছে আর নূরকে চেঁচিয়ে ডাকছে। চাঁদনির কান্না দেখে মিহা বেশ ভয় পেয়ে গেছে। চাঁদনির চিৎকার চেঁচামেচির আওয়াজে নূর বেশ ভয় পেয়ে দৌড়ে এলো রুমে। নূরকে দেখে চাঁদনি চেঁচিয়ে বলল, আমার খিদে পেয়েছে নূর, খুব খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমার জন্য খাবার আনো। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আমার। নূর আর কথা না বাড়িয়ে দৌড়ে কিচেনে চলে গেল। চাঁদনির জন্য চুলায় জাউ বসিয়েছে সে। প্রায় 20 মিনিটের মধ্যে জাউ রান্না করে সে রুমে ঢুকে চামিচ কেটে কেটে চাঁদনির মুখে জাউ পুড়ে দিচ্ছে। চাঁদনি এবার কান্না থামিয়ে পেট পুড়ে খেয়ে নিচ্ছে।
পুরোটা যাও শেষ করে চাঁদনি ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নূর চাঁদনির মাথায় বিলি কাটতে লাগল। প্রায় 10 মিনিট পর চাঁদনি গভীর ঘুমে তলিয়ে গেল। মিহা রুমে থেকে বের হয়ে মাহিনের পাশে গিয়ে দাঁড়াল। মুচকি হেসে মাহিন মিহাকে হাতে ধরে রুমে নিয়ে গেল। মাহিন বুঝতে পেরেছে মিহার ঘুম, তাই সে মিহাকে বিছানায় শুইয়ে দিয়ে মিহার মাথায় হাত বুলাতে লাগল। মিহার ও ডেলিভারির ডেট ঘনিয়ে এসেছে। 15 দিন পরেই মিহার ডেলিভারির ডেট। প্রায় আধ ঘন্টা পর সোহানীর সেন্স ফিরেছে। চোখ খুলেই সে তার ছেলেকে দেখতে চাইছে। নীর কোলে করে ওর ছেলেকে নিয়ে সোহানীর পাশে বসল। সোহানী মুচকি হেসে নীরের দিকে তাকিয়ে আছে। নীর ছলছল চোখে সোহানীর দিকে তাকিয়ে আছে। সোহানী উকি চুকি মেরে ওর ছেলেকে দেখছে। নীর ব্যাপারটা আঁচ করতে পেরে ওদের ছেলেকে সোহানীর পাশে শুইয়ে দিল। সোহানী ওর ছেলেকে কাছে পেয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিচ্ছে। চোখ থেকে সুখের জল ও গড়িয়ে পড়ছে। বাবুটা আবার ওয়া করে কান্না জুড়ে দিল। সোহানী এবার বাবুকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ল। নীর চোখ ভরে ওর বউ আর বাচ্চাকে দেখছে। প্রায় 1 ঘন্টা পর চাঁদনি আর মিহা ঘুম থেকে উঠে খুশি খুশি মনে সোহানীর ছেলেকে দেখতে চলে এলো। চাঁদনি ওর বড় পেটটাকে নিয়ে হাঁটতে পারে না। নূর ওকে ধরে ধরে সোহানীর রুমে নিয়ে গেল। মিহা বাবুটাকে কোলে নিয়ে খুব আদর করছে। সোহানী শুয়ে শুয়ে দেখছে। চাঁদনি এত ছোট বাবু কোলে নিতে পারে না, তাই সে দূর থেকেই দেখছে আর হাসছে। নূরের টেনশন দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে নূর খুব টেনশনে আছে। চাঁদনি ও অনেকটা টেনশনে আছে। সোহানীর আর্তনাদ শুনে সে দারুণ ভয় পেয়েছে। প্রায় 15 দিন পর আজ মিহার ডেলিভারির ডেট। মাহিন রিস্ক নিতে চাইছে না, তাই সে আগে থেকেই মিহাকে হসপিটালে অ্যাডমিট করে রেখেছে। সে ডক্টরদের ডিরেক্টলি বলে দিয়েছে সিজার করাতে। নর্মাল ডেলিভারিতে ঝুঁকি থাকতে পারে, তবে ডক্টররা মাহিনকে আশ্বাস দিয়েছিল যে মিহার ডেলিভারি নর্মালেই সুস্থভাবে করা যাবে। মাহিন কারো কথা শুনেনি। ওর যা ভালো মনে হয় সে তাই করবে। পরে ডক্টররা ও আর বারণ করেনি। দুপুরের পর থেকেই মিহার ব্যথা উঠেছে। চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে মিহা। মিহার কষ্ট দেখে মাহিন ও কেঁদে দিয়েছে। বাড়ির সবাই হসপিটালে চলে এসেছে, শুধু নূর, চাঁদনি আর সোহানী ছাড়া। সোহানী ওর 15 দিনের বাবু নিয়ে আসতে পারবে না। চাঁদনি ওর শরীর নিয়ে কিছুতেই মুভ অন করতে পারবে না। আর নূর গেছে ভার্সিটি। একটু পরেই ক্লাস শেষ করে বাড়ি ফিরবে। মিহাকে অপারেশন রুমে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ডক্টররা সিজার করার জন্য প্রস্তুত। মিহাকে সেন্সলেস করা হয়েছে। সে কিছুই টের পাচ্ছে না। মাহিন আর নীর অপারেশন থিয়েটারের সামনে ঘোরাঘুরি করছে। বাড়ির সবাই বেশ টেনশনে আছে। বাড়িতে বসে বসে সোহানী আর চাঁদনি ও খুব টেনশন করছে। কি থেকে কি হয়ে যায় বলা যায় না। চাঁদনি অজু করে তসবিহ হাতে নিয়ে তসবিহ গুনছে। নূর করড়াকরড়ি ভাবে বলে দিয়েছে চাঁদনি যেন সবসময় মনে মনে তসবিহ পড়ে আর আল্লাহ, রসুলকে স্মরণ করে। নূর ও সুযোগ পেলে মনে মনে তসবিহ পড়ে। প্রায় 2 ঘন্টা পর মিহার সিজার শেষ হল। ডক্টর মিহার ছেলে বাবুকে নিয়ে অপারেশন থিয়েটারের দরজা খুলে বাইরে বের হল। মাহিন দৌড়ে গিয়ে বাবুকে কোলে নিল। বাবুর গায়ে এখনো হালকা হালকা ব্লাড লেগে আছে। চোখগুলো একেবারে বন্ধ করে রেখেছে আর সমানে চিল্লাচ্ছে। মাহিন বাবুকে কোলে নিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল,
ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? ডক্টর মুচকি হেসে বলল, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছে। জ্ঞান ফিরলেই কেবিনে শিফট করা হবে। মাহিন খুশিতে কাঁদছে। বাবুকে সে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। এক এক করে সবাই বাবুকে কোলে নিয়ে আদর করছে। বাড়িতে দুটো ছেলে বাবু হল। সবার খুশি যেন উপচে পড়ছে। প্রায় আধ ঘন্টা পর মিহার জ্ঞান ফিরল। মিহাকে অলরেডি কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। মিহা বাবুকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। সেই কখন থেকে বাবু কেবল কেঁদেই যাচ্ছে। একটু থামার নামও নিচ্ছে না। বাড়ির সবাই মিহাকে ঘিরে রেখেছে। মাহিন তো কেবল ওর ছেলের দিকে তাকিয়ে আছে। চোখের পলকই ফেলছে না। দুপুর ৩টা। নূর ভার্সিটি থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই সে শাওয়ার নিয়ে নামাজ পড়ে নিল। সে খুব খুশি। একটু পরেই ভাইয়ের ছেলেকে দেখতে যাবে। চাঁদনি নামাজ পড়ে সোহানীর রুমে বসে আড্ডা দিচ্ছে আর বাবুকে আদর করছে। সোহানী আর চাঁদনি আকুপাকু করছে কখন ওরা মিহার ছেলেকে দেখবে। দুজনের কেউই বাড়ি থেকে বের হতে পারছে না। নূর নামাজ পড়ে চাঁদনির জন্য যাও গরম করে সোহানীর রুম থেকে চাঁদনিকে নিয়ে রুমে চলে আসল। নূর চামচ তুলে তুলে চাঁদনিকে যাও খাওয়াচ্ছে। চাঁদনি খাচ্ছে আর নূরের দিকে তাকিয়ে বলছে, নূর, কিছুদিন পরে আমার ও ডেলিভারি হবে। আমাদের দুটো রাজকন্যা আসবে। আমি খুব এক্সাইটেড। নূর নূর ছলছল চোখে চাঁদনির দিকে তাকিয়ে আছে। নূর খুব ভয় পাচ্ছে, তবে চাঁদনির কাছে শেয়ার করছে না। এতে হয়তো চাঁদনি আরও ভেঙে পড়বে। নূর মলিন হেসে বলল, আমিও খুব এক্সাইটেড চাঁদ পাখি। আমার দুটো রাজকন্যা হবে। সারাদিন ওদের নিয়ে আমি খেলব, ঘুরব। তখন তোমাকে আর ভালোবাসব না। সব ভালোবাসা আমার রাজকন্যাদের জন্য। চাঁদনি মুখটা কালো করে বলল, থাক, আমাকে আর ভালোবাসতে হবে না। তুমি বরং তোমার মেয়েদেরই ভালোবেসো। তখন তো আমি বুড়ি হয়ে যাব, তাই না? নূর হু হা করে হেসে চাঁদনির নাক টেনে বলল, তখন তো আমিও বুড়ো হয়ে যাব চাঁদ পাখি। তবে আমার ভালোবাসা বুড়ো হবে না। চিরকাল আমি তোমাকে এভাবেই ভালোবেসে যাব, এখন যেভাবে বাসি। চাঁদনি মুচকি হেসে নূরের ঠোঁটে চুমো খেয়ে বলল, আমি সার্থক তোমাকে পেয়ে। খুব ভাগ্য করে আমি তোমাকে পেয়েছি। নূর চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি ও সার্থক তোমাকে পেয়ে। এভাবে শত শতাব্দী আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। শত শতাব্দী পরে ও আমি তোমাকে ভুলতে চাই না। যে দিন তোমাকে ভুলব, ওই দিন ভাববে আমি আমার অস্তিত্ব হারিয়েছি। যাকে বলে দেখ। চাঁদনির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নূর চাঁদনির চোখের জলগুলো মুছে চাঁদনিকে জড়িয়ে ধরল। প্রায় কিছুক্ষণ পর নূর চাঁদনিকে ছেড়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হল। যাওয়ার সময় নূর চাঁদনিকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ পর মিহা ওর ছেলেকে নিয়ে হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরেছে। পুরো বাড়িতে আনন্দ আর আনন্দ। আজ দুটো বাবুরই নাম রাখা হবে। চাঁদনি খুব খুশি। আজ সে নূরের কাছে বায়না ধরেছে কালো কাপড় পরে সাজবে বলে। নূর চাঁদনির বায়নার কাছে হার মেনে চাঁদনিকে কাপড় পরাতে ব্যস্ত হয়ে পড়ল। নূর খুব উঁচু করে কাপড়ের কুচি দিয়েছে। চাঁদনি যেন হাঁটতে গিয়ে ভুলবশত পড়ে না যায়। চাঁদনি বারবার আয়নায় নিজেকে দেখছে আর মুচকি হাসছে।
নূর চাঁদনিকে কাপড়টা পরিয়ে দিয়ে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক পরিয়ে দিল। সাথে আমেরিকা থেকে আনা ডায়মন্ডের দুল জোড়া ও নূর চাঁদনিকে পরিয়ে দিল। নূর এখন খোপা বাঁধা ও শিখে গেছে। নূর খুব মনোযোগ দিয়ে চাঁদনিকে হাত খোপা বেঁধে দিচ্ছে। প্রায় ২০ মিনিট পর নূরের সাজানো শেষ হল। চাঁদনির মুখোমুখি দাঁড়িয়ে নূর একদৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি লাজুক হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আচমকাই নূর চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি নূরের শার্ট আঁকড়ে ধরেছে। প্রায় ১৫ মিনিট পর নূর চাঁদনির ঠোঁট জোড়া ছাড়ল। এর মাঝেই সাবরিনা আবরারের ডাক এলো ড্রয়িং রুমে যাওয়ার জন্য। এখনই বাবু দুটোর নামকরণ করা হবে। নূর চাঁদনির হাতে ধরে চাঁদনিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। একজন হুজুর এসেছে বাচ্চা দুটোর নাম রাখতে। মাহিন আর নীর অলরেডি ওদের ছেলেদের নাম মনে মনে ফিক্সড করে রেখেছে। প্রথমে নীরের ছেলের নাম রাখা হবে, এরপর মাহিনের। নীরের বলা নাম অনুযায়ী হুজুর নীরের ছেলের নাম রাখল ফারদিন আবরার নিহাল। মাহিনের বলা নাম অনুযায়ী হুজুর মাহিনের ছেলের নাম রাখল ফারহান আবরার মৃদুল। ব্যাস হয়ে গেল নামকরণ। এবার এলো খাওয়া দাওয়ার পালা। সবাই ডাইনিং টেবিলে খেতে বসে গেছে, কেবল নূর আর চাঁদনি ছাড়া। চাঁদনির জন্য নূরও এখন সবার সাথে খায় না। আলাদা করে চাঁদনির অগোচরে অল্প একটু খেয়ে নেয়, কোনো রকমে বেঁচে থাকার জন্য। চাঁদনি দেখলে নূরকে বেশি বেশি খেতে বলবে। সে পারবে না এত খেতে, তাই সে চাঁদনির আড়ালেই একটু করে খেয়ে নেয়। নূর চাঁদনিকে যাও খাইয়ে দিয়ে চাঁদনিকে বিছানায় শুইয়ে দিল। এরপর সে ডাইনিং টেবিলে গিয়ে অল্প ভাত তরকারি নিয়ে খেয়ে নিল। খাওয়া দাওয়া করে নূর আবার রুমে চলে গেল। চাঁদনির পাশে শুয়ে পড়ল। চাঁদনি একদৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর মলিন হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। আচমকাই চাঁদনি নূরের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। নূর চাঁদনির ঠোঁটে খুব সফটলি কিস করছে। এর মাঝেই নূরের ফোন বেজে উঠল। নূর চাঁদনির ঠোঁট জোড়া ছেড়ে তাড়াতাড়ি কলটা পিক করল। নূর হ্যালো বলার সাথে সাথে ওই পাশে কেউ একজন অনেকক্ষণ ধরে কিছু বলছে। নূর খুব মনোযোগ দিয়ে শুনছে। আচমকাই নূর মুখটা কালো করে ভার ভার গলায় বলল, সরি স্যার, আমার পক্ষে সম্ভব না। কিছুদিন পরেই আমার ওয়াইফের ডেলিভারি। আপনি তো সবটা জানেনই আমার ওয়াইফ কতটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। আমার পক্ষে এখন সম্ভব না আমার ওয়াইফকে ছেড়ে অন্য কোথাও মুভ করা। সারাক্ষণ ওর পাশে পাশে থাকতে হয়। আমি চলে গেলে আমার ওয়াইফের অযত্ন হবে। আমাকে ছাড়া সে খেতেও চায় না। সো আম সরি স্যার। কথাগুলো বলেই নূর কলটা কেটে দিল। চাঁদনি কপাল কুঁচকে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূর? কার সাথে কথা বলেছ? আর কোথায় বা যাওয়ার কথা হচ্ছিল? নূর চাঁদনির কপালে কপাল ঠেকিয়ে চোখজোড়া বন্ধ করে বলল, প্রিন্সিপাল স্যার কল করেছে টিচার্স ট্রেনিংয়ে যাওয়ার জন্য। আমি না করে দিয়েছি। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। চাঁদনি নূরের কপালে চুমো খেয়ে বলল, যেতে হবে তোমাকে। মায়ে তো কয়েকটা দিনের ব্যাপার। আমি নিজের খেয়াল রাখতে পারবো নূর। তাছাড়া খালামনি তো আছেই, সারাক্ষণ আমার আশেপাশে থাকবে। তুমি খামোখা টেনশন করছো। আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না চাঁদ পাখি। তুমি এই বিষয়টা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না প্লিজ।
চাঁদনি মুখটা কালো করে বিছানা ছেড়ে নেমে ব্যালকনিতে চলে গেল। নূর ও চাঁদনির পিছু পিছু ব্যালকনিতে চলে গেল। চাঁদনি গলাটা ভার করে বলল, এসেছ কেন আমার পিছু পিছু? আমার কথা তো তুমি শুনবেই না। আচ্ছা শুনব। এরপরে ও রাগ করে থেকো না। তুমি রাগ করলে আমার কিচ্ছু ভাল লাগে না। চাঁদনি খিলখিল করে হেসে নূরকে হালকা করে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। চলো চলো রেডি হয়ে নাও। কথা দিচ্ছি আমি নিজের খেয়াল রাখব। 1 সপ্তাহ থাকতে হবে চাঁদ পাখি। আমার খুব কষ্ট হবে। 1 সপ্তাহ তো কমই। আগের বার যে 3 মাস থেকেছিলে, তখন ছিল অন্য হিসাব। এখন তো তুমি অসুস্থ। ভরসা করতে পারছি না। উফ, আমার কিচ্ছু হবে না নূর। তুমি কেবল আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে। চাঁদনি এবার নূরের কাঁধে দুহাত ঝুলিয়ে দিয়ে নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো তোমার চোখে থাকব নূর ভাইয়া। তোমার ঠোঁটে, তোমার গালে, তোমার হাসিতে, তোমার মনে, তোমার অন্তরে, তোমার হৃদয়ে সবসময় আমার বিচরণ হবে। যখন আমাকে মিস করবে তখন তোমার বুকের বাপাশে হাত রেখো। আমি থাকব তোমার পুরোটা হৃদস্পন্দন জুড়ে। নূর চাঁদনির কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, আর আমি থাকব তোমার মনের নূর হয়ে। আমার নূরের আলোয় তুমি সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, তোমার জীবনটা আলোয় আলোকিত থাকবে। নূরের কিন্তু খুব পাওয়ার। নূর কিছুটা থেমে আবার বলল, আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাদের চারজনকে একসাথে সুস্থ রাখে, ভালো রাখে। বাঁচালে যেন আমাদের চারজনকে একসাথে বাঁচিয়ে রাখে, আর নিতে হলে যেন চারজনকে একসাথে নিয়ে নেয়। কারণ আমরা চারজনই অচল, চারজনকে ছাড়া। কথাগুলো বলে নূর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চাঁদনিকে নিজের থেকে সরিয়ে রুমে ঢুকে ব্যাগ প্যাক করা শুরু করল। চাঁদনি ধীর পায়ে হেঁটে নূরের পাশে দাঁড়াল। প্রায় আধ ঘন্টা পর নূর রেডি হয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। চাঁদনি খুশি খুশি মনে নূরকে বিদায় দিল। নূর মনের মধ্যে অসংখ্য ভয় নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। তাছাড়া এই ট্রেনিংটা খুব জরুরি। তাই নূর চাঁদনিকে ছাড়া 1 সপ্তাহ থাকার রিস্কটা নিয়েছে। প্রায় 2 ঘন্টা পর নূর কল করে জানিয়ে দিল নূর ঢাকা গিয়ে অনেক আগেই পৌঁছে গেছে। বাড়ির সবাই একটু নিশ্চিন্ত হল। এভাবেই কেটে গেল 5 দিন। এই 5 দিনে নূর বেশিরভাগ সময়ই চাঁদনির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে। আর সাবরিনা আবরার তো সারাক্ষণ চাঁদনির সাথে আঠার মতো লেগেছিল। কোনো অযত্ন হয়নি চাঁদনির। নূর সাবরিনা আবরারবের উপর ভরসা করেই বাড়ি থেকে বের হয়েছে। নূর যাওয়ার 5 দিন পর বিকেলের দিকে চাঁদনি রুম থেকে বের হয়ে কিচেনে যাচ্ছে আচার খাবে বলে। আচমকাই ওর আচার খেতে ইচ্ছে হল। এই 5 দিনে চাঁদনি ঠিকমতো ঘুমাতে পারেনি। পেটে অসম্ভব পেইন হয়। তাই সকাল থেকেই ওর শরীরটা ঘুরাচ্ছে। আজ থেকে আবার ফ্রুটস যাও কিছুই খেতে পারছে না। ব্যথায় অসহ্য সে। কিচেন রুমে পা দিয়ে চাঁদনি যেই না আচারের কৌটাটা হাতে নিতে যাবে অমনি বাড়ির ড্রয়িং রুম থেকে সাবরিনা আবরার কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল, নির্রর কোথায় তুই? নূর অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে অ্যাডমিট আছে। আমার ছেলেটা হয়তো আর বাঁচবে না। নীর কথাটা শোনার সাথে সাথেই চাঁদনির শরীরটা আগের তুলনায় 3 গুণ বেশি কেঁপে উঠল। শরীর থেকে অঝরে ঘাম পড়ছে চাঁদনির। তাল সামলাতে না পেরে চাঁদনি ধপ করে ফ্লোরে ছিটকে পড়ল।
পেটের দিকটা উপরে আর চাঁদনির পিঠোটা ফ্লোরের সাথে লেগে আছে। পেটে ধরে চাঁদনি বুক ফাটা চিৎকার দিয়ে বলে উঠল, নূরর চোখ খুলে আমি তোমায় সুস্থ অবস্থায় দেখতে চাই। আমার বেবিগুলো হয়তো আর বাঁচবে না নূর। পেটে অসম্ভব রকম পেইন হচ্ছে। আমার রুহুটা বের হয়ে যাচ্ছে নূর। আমিও হয়তো আর বাঁচব না। তাহলে কি তুমি ও আমার সাথে সাথে চলে যাবে নূর? উপরওয়ালা কি তাহলে তোমার কথা শুনেছে? আমাদের সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে? আমাদের সবাইকে একসাথে দাফন করা হবে? রক্ত দিয়ে ফ্লোর ভেসে যাচ্ছে। চাঁদনি আর ব্যথায় যন্ত্রণায় টিকতে না পেরে চোখ দুটো বন্ধ করে ফেলল। চন্দ্রিমা ডায়েরিতে আর চোখ বুলিয়ে রাখতে পারল না। ঠাস করে ডায়েরিটা বন্ধ করে দিল। চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর। বাকি অংশটুকু পড়ার শক্তি নেই ওর। চন্দ্রিমা প্রায় 10 মিনিট ধরে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আচমকাই চন্দ্রিমা চোখজোড়া খুলে ডায়েরির শেষ পাতাটা উল্টাতে গিয়ে ও আবার থেমে গেল। সে কনফিউশনে আছে ডায়েরির শেষ পৃষ্ঠাটা উল্টানো উচিত হবে কিনা। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে চন্দ্রিমা ডায়েরিটা বন্ধ করে মৃদু হেসে ডায়েরিটায় হাত বুলাচ্ছে আর বলছে, থাকুক না কিছু অপ্রিয় সত্য অজানা। কিছু কিছু ভয়ঙ্কর সত্যি না জানাই ভালো। আম্মু তো সবসময় আমাকে আর নুরানিকে বলে কিছু কিছু সত্যের মুখোমুখি না হওয়াই শ্রেয়। এতে ব্যথা কমে, কষ্ট কমে। তাই আমি ও আম্মু আব্বুর ওই অজানা সত্যির মুখোমুখি হতে চাই না। সেই অবধি আমার আম্মু আব্বু সুস্থ আছে, এক আছে, জীবিত আছে, এই অনেক। সাথে আমরা 2 বোন ও জীবিত আছি। আল্লাহ রক আছে অনেক অনেক শুকরিয়া। এর মাঝেই চন্দ্রিমাকে পেছনে থেকে কেউ চেঁচিয়ে ডেকে বলল, চন্দ্রিমা মামা তোমার বনুকে ডেকে দাও। স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তোমাদের বাবা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে যাচ্ছে। আমি ডেকে দিচ্ছি নূরকে। চন্দ্রিমা মৃদু হেসে চেঁচিয়ে বলল, আম্মু নুরানি অনেক রাত করে ঘুমিয়েছে। আমার মনে হয় না এত সহজে উঠবে। চাঁদনি তেড়ে এসে বেডের উপর বসে নুরানির গা থেকে কম্বলটা সরিয়ে নুরানির কানের কাছে জোরে চেঁচিয়ে বলল, নুরানি নিনি জলদি উঠো। তোমার বাবা চন্দ্রিমাকে সব চকলেট দিয়ে দিচ্ছে। নুরানি এবার ধরফরিয়ে শোয়া থেকে উঠে পিটপিট চোখে টেবিলে বসে থাকা চন্দ্রিমার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে বলল, আব্বু সবসময় এই চন্দ্রিমাকেই বেশি ভালোবাসে। আমাকে একটুও ভালোবাসে না। তাই তো চন্দ্রিমাকে সবগুলো চকলেট দিয়ে দিল। চন্দ্রিমা চেয়ারে বসে বসে নুরানির দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর বলছে, আব্বু তোকে বেশি ভালোবাসে নুরানি। তাই তো আব্বুর নামের সাথে তোর নাম মিলিয়ে রেখেছে। তাছাড়া আব্বু আমাকে কোনো চকলেট দেয়নি। আম্মু তোকে ঘুম থেকে জাগানোর জন্য মিথ্যে বলেছে। নুরানি এবার ছলছল চোখে চাঁদনির দিকে তাকাল। চাঁদনি একগাল হেসে নুরানিকে বুকের সাথে চেপে ধরে বলল, ওলে বাবা লে, আমার লক্ষ্মী মেয়েটা হিংসের চোটে কেঁদেই দিয়েছে। এত কান্না কোত্থেকে আসে শুনি? তোমার বাবা শুনলে কত রাগ করবে বলো তো? আমাকে খুব বকবে। বলবে যে, আমার নুরানিকে কেন কাঁদালে তুমি? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তখন কি তুমি খুব খুশি হবে মা? নুরানি চোখের জলগুলো মুছে চাঁদনিকে ঝাপটে ধরে বলল, না আম্মু, আমি একটুও খুশি হব না। আমি তোমাদের দুইজনকেই খুব ভালোবাসি। চাঁদনি নুরানির মাথায় চুমো খেয়ে বলল, তাহলে চলো তাড়াতাড়ি উঠে পড়ো। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এরপর তোমরা 2 বোন মিলে স্কুলে যাবে। তোমাদের বাবা তোমাদের স্কুলে দিয়ে আসবে।
ছুটির পর আমি গিয়ে তোমাদের নিয়ে আসব। কেমন? কথাগুলো বলেই চাঁদনি নুরানিকে ছেড়ে চন্দ্রিমার কাছে গেল। মৃদু হেসে চাঁদনি চন্দ্রিমার কপালে চুমো খেয়ে বলল, যাও মা, তুমিও ফ্রেশ হয়ে নাও। দু বোন রেডি হয়ে ডাইনিং টেবিলে চলে এসো কেমন? তোমাদের বাবাকে আমি ডেকে দিচ্ছি। চন্দ্রিমা দাঁত বের করে হেসে মাথা নাড়াল। চাঁদনি চন্দ্রিমার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে খিলখিল হেসে রুম থেকে বের হয়ে গেল। নুরানি বিছানা ছেড়ে উঠে বড় একটা হাই তুলে চন্দ্রিমার পাশে দাঁড়াল। এর মাঝেই নিহাল আর মৃজ্জুল হাফাতে হাফাতে নুরানি আর চন্দ্রিমার মুখোমুখি দাঁড়াল। চন্দ্রিমা কিছুটা অবাক হয়ে নিহাল আর মৃদুলের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? তোমার এভাবে হাঁফাচ্ছ কেন? নিহাল কোমরে হাত দিয়ে চন্দ্রিমা আর নুরানির দিকে তাকিয়ে কিছুটা তেড়ে বলল, এই তোরা কেমন মেয়ে ছেলে রে? আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারিতেও বায়না ধরে থাকবি আব্বুর সাথে স্কুলে যাওয়ার জন্য? চন্দ্রিমা আর নুরানি চোখ বড় বড় করে নিহালের দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো ভাইয়া? আজ আম্মু আব্বুর ম্যারেজ অ্যানিভার্সারি? মৃজ্জুল এক নিঃশ্বাসে চন্দ্রিমা আর নুরানির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে বোকারা, হ্যাঁ। আজকের ডেটটা ভুলে গেলি নাকি? চন্দ্রিমা আর নুরানি জিভ কেটে মাথায় হাত দিয়ে বলল, ও হ্যাঁ, আজ তো 12ই ডিসেম্বর। নিহাল এবার ফিসফিসিয়ে চন্দ্রিমা আর নুরানির কানে কানে বলল, আজ আমরা মাহিন চাচ্চুর সাথে স্কুলে যাব। আব্বু তো অনেক আগেই অফিস চলে গেছে। তাহলে বাকি রইল মাহিন চাচ্চু। মৃজ্জুল মাহিন চাচ্চুকে পটিয়ে নিয়েছে। মাহিন চাচ্চু ও রাজি হয়ে গেছে। আজ নূর চাচ্চু আর চাঁদ চাচিমণি একসাথে কিছুটা পার্সোনালি সময় কাটাবে, বুঝেছিস? চন্দ্রিমা আর নুরানি বাঁকা হেসে বলল, ওকে ওকে, আমরা দুবোন রাজি। মৃজ্জুল শার্টের কলারটা উঁচু করে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা কিন্তু আধ ঘন্টার বেশি ওয়েট করতে পারবো না। তোদের তো আবার সাজগোজ করতে কমচে কম 2 ঘন্টা সময় লাগে। এত পুচকি হয়ে ও হাজারটার প্রোডাক্টস মাখিস মুখে, দেখতে একদম খ্যাত লাগে। চন্দ্রিমা আর নুরানি দাঁত কিরমির করে মৃদুলের দিকে তেড়ে এসে বলল, কি বললে আমাদের 2 ঘন্টা সময় লাগে সাজগোজ করতে? আমরা মুখে হাজারটা প্রোডাক্টস মাখি? দাঁড়াও, এখনই আমরা মিহা চাচাইমনির কাছে তোমার নামে প্যাচ লাগাবো। তুমি যে পুরো ক্লাসে ড্যাব ড্যাব করে নাজিফার দিকে তাকিয়ে থাকো এই সব বলবো। মাঝে মাঝে চোখ ও মারো। মৃদুল কয়েকটা শুকনো ঢোক গিলে চন্দ্রিমা আর নুরানিকে 2 হাত দিয়ে আগলে ধরে বলল, আমি কি আমার ছোট বোনদের সাথে একটু মজা করতে পারি না বল? কেন শুধু শুধু আম্মুর কাছে প্যাট লাগাবি? তার চেয়ে ভালো আমরা ঝগড়াঝাটি ভুলে সুন্দর করে রেডি হয়ে নেই কেমন? তোরা আস্তে ধীরে রেডি হ, আমরা ও রেডি হয়ে আসছি। কথাগুলো বলেই মৃজ্জুল নিহালের হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। চন্দ্রিমা আর নুরানি ওদের যাওয়ার পথে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। এরপর দুবনি ওয়াশরুমে চলে গেল। চাঁদনি রুমে ঢুকে পুরো রুমটা ঝাড়ু দিচ্ছে আর নূর নূর বলে চেঁচাচ্ছে। নূরের কোনো পাওয়া নেই। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে বলে ওর হুঁশ নেই। চাঁদনি রুম ঝাড়ু দিয়ে হাতটা ওয়াশ করে নূরের পাশে বসল। নূর নাকে মুখে কম্বল মুড়ি দিয়ে চিত হয়ে শুয়ে আছে। চাঁদনি বাঁকা হেসে এক টান দিয়ে নূরের গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল।
ঠান্ডার অনুভূতি পেয়ে নূর সোজা হয়ে শুয়ে পিটপিট চোখে সামনের দিকে তাকাল। চাঁদনির হাসোজ্জ্বল চেহারাটা দেখে নূর একটা হেঁচকা টান দিয়ে চাঁদনিকে বেডে শুয়ে দিল। ফতাফত নূর চাঁদনির উপরে উঠে গেল। চাঁদনি চোখ দুটো ছোট ছোট করে চোখের পাতাগুলো বারবার ফেলছে। নূর চাঁদনির ঠোঁটের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, লাস্ট কবে আদর করেছিলাম মনে আছে? ইদানিং তো কাছেই পাই না। সারাক্ষণ মেয়েদের নিয়ে থাকো। আমার কথাও তো একটু ভাবতে হবে নাকি? চাঁদনি মৃদু হেসে নূরের ঠোঁটে এক আঙ্গুল দিয়ে স্লাইস করছে আর বলছে, মেয়েরা এখন বড় হয়েছে। 12 ইয়ার চলছে ওদের। এখন এসব মানায় না জনাব। আর ওরা যে পরিমাণ চঞ্চল হয়েছে, হুটহাট করে রুমে ঢুকে গেলে আমাদের এই অবস্থায় দেখলে কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না। আমার মেয়েরা আমার মতোই নেভার মাইন্ডেড। মেয়েরা বড় হয়েছে বলে আমার ভালোবাসা ও কমে যাবে নাকি? বৃদ্ধ বয়সে ও আমার ভালোবাসা একই থাকবে। কিভাবে আমি তোমাকে চাইব? আমার প্রতিটা নামাজের মোনাজাত হবে তোমাকে আর আমাদের বাচ্চাদের ঘিরে। যত বয়স বাড়বে আমার ভালোবাসা ততগুণ বাড়বে। আল্লাহ আমাদের আর বিপদ দিবে না চাঁদ পাখি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা একসাথে থাকব। কথাগুলো বলেই নূর যেই না চাঁদনির ঠোঁটজোড়া আঁকড়ে ধরতে যাবে, অমনি চাঁদনি হাত দিয়ে নূরকে থামিয়ে দিয়ে বলল, এখন না নূর। মেয়েদের রেডি করাতে হবে। স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আমি তো তোমাকে ডাকতে এসেছি। তুমি এভাবে শুয়ে থাকলে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবে কে শুনি? তোমারও তো আজ ভার্সিটিও আছে। ওহো, তাড়াতাড়ি উঠে পড়ো। আজ আমি ছুটি নিয়েছি মিসেস চাঁদরানী। আজকের দিনটা নিশ্চয়ই আপনি ভুলে গেছেন। আমি কিন্তু ভুলিনি। চাঁদনি কিছু একটা ভেবে জিভ কেটে অসহায় দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, সরি নূর। মাথা থেকে একদম বের গিয়েছিল। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। নূর বাঁকা হেসে আর দেরি না করে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। চাঁদনি মুচকি হেসে নূরের কলার চেপে ধরল। ওইদিকে বাড়ির ড্রয়িং রুমে সাবরিনা আবরার, সেলিনা চৌধুরী, সামিয়া আহমেদ, মিহার আম্মু, জায়মা, লাবিবা, নাতাশা, কায়রা জমিয়ে খুব আড্ডা দিচ্ছে। জায়মার বিয়ের 8 বছর চলছে। মিনারের সাথেই জায়মার বিয়ে হয়েছে। ওদের একটা 5 বছরের ছেলে আছে। লাবিবার 9 বছরের একটা মেয়ে আছে। নাতাশার 10 বছরের একটা মেয়ে আছে। আর কায়রার ছেলের 4 বছরে পড়েছে। সাব্বিবের সাথে কায়রার বিয়ে হয়েছে। চাঁদনি আর নূরের মেয়েদের 12 বছর চলছে। নিহাল, মৃজ্জুল, চন্দ্রিমা, নুরানি চারজনই ক্লাস 5-এ পড়ে প্লাস একই স্কুলে পড়ে। জায়মা, লাবিবা, নাতাশা, কায়রা ওদের বাচ্চা আর হাজবেন্ডদের নিয়ে চাঁদনির রিকোয়েস্টে চাঁদনিদের বাড়িতে বেড়াতে এসেছে। পুরো বাড়িটা বাচ্চা কাচ্চা দিয়ে ভর্তি। ওদেরকে সামলাতে সবাই বেশ হিমশিম খেয়ে যায়। কায়রার ছেলে বেশি দুষ্টুমি করে। সবার ছোট বলে দুষ্টুমির পরিমাণটা বেশি। ড্রয়িং রুমের সোফায় বসে সবাই খুব হাসাহাসি করছে। বাচ্চা পার্টিরা পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড়াচ্ছে আর খেলছে। আচমকাই সাবরিনা আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উইদিনের কথা মনে পড়লে এখনো আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়। চাঁদ মা যেভাবে ছিটকে পড়েছিল। রক্ত দিয়ে পুরো কিচেনটা ভেসে গিয়েছিল। চাঁদের আর্তনাদের আওয়াজ পেয়ে আমি দৌড়ে কিচেনে গিয়েছিলাম।
ভাগ্যিস বাড়িতে নীর ছিল। নীর, আমি আর সোহা মিলে চাঁদকে ধরাধরি করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলেটা ভর্তি ছিল ঢাকা হসপিটালে আর চাঁদ চট্টগ্রাম হসপিটালে। নূরের অবস্থা খুব শোচনীয় ছিল। মাথা ফেটে অনেকটা ব্লাডিং হয়েছিল। মাহিন, হাবিব আর আফতাব ভাই ঢাকায় একটা কাজে গিয়েছিল বলে দ্রুত হসপিটালে পৌঁছাতে পেরেছিল। ওরা পৌঁছেই নূরকে অপারেশন থিয়েটারে দেখেছিল। ঠিক সময়ে নূরের অপারেশনটা হয়েছিল বলে নূরকে বাঁচানো গেছে। এইদিকে চাঁদ মায়ের অবস্থা ছিল করুণ। ডক্টর কোনো গ্যারান্টিই দিতে পারছিল না। অনেকগুলো ডক্টর মিলে চাঁদ মায়ের অপারেশন করেছিল। প্রায় 6 ঘন্টা যাবৎ চাঁদের অপারেশন হয়। আমার ছেলের দোয়া আর কান্না বৃথা যায়নি। আল্লাহ বাঁচিয়েছে চাঁদকে, সাথে বাচ্চাদেরও। নূরের সেন্স ফিরার সাথে সাথেই নূরের কানে খুশির সংবাদটা পৌঁছায়। নূর নিজের শরীর খারাপ নিয়ে পাগলের মতো ছুটে আসে চট্টগ্রাম। চাঁদ তখন ও সেন্সলেস অবস্থায় ছিল। চাঁদের সেন্স না ফেরা পর্যন্ত নূর ওর বাচ্চাদের দিকে তাকায় ও নি ছুঁয়ে দেখা তো দূরে থাক। চাঁদ যখন চোখ মেলেছে তখনই নূর ওর বাচ্চাদের কোলে নিয়েছে। আমার ছেলের ভালোবাসা এবং দোয়া এই দুটোতেই জোর ছিল। তাই উপর ওয়ালা ওদের 4 জনকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। আল্লাহর কাছে চাইলে সবকিছুই পাওয়া যায়। তবে চাইলে চাওয়ার মতো চাইতে হয়। আমার ছেলে চাওয়ার মতো চেয়েছে, তাই পেয়েছে। উপর ওয়ালার কাছে কোটি কোটি শুকরিয়া, ওদের 4 জনকে পুনরায় জীবন দেওয়ার জন্য। সাবরিনা আবরারের সাথে সাথে উপস্থিত সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূর এখন ও চাঁদনিকে ছাড়েনি। জোর করে চাঁদনিকে আদর করে যাচ্ছে। এর মাঝেই নুরানি আর চন্দ্রিমা দৌড়ে এসে নূর আর চাঁদনির রুমে ঢুকে গেল। নূর তাড়াতাড়ি করে চাঁদনির উপর থেকে উঠে গেল। চন্দ্রিমা আর নুরানি মুখ টিপে টিপে হাসছে। চাঁদনি আর নূর লজ্জা পেয়ে আমতা আমতা করছে। নুরানি গলা ঝাঁকিয়ে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে বলল, আব্বু ও আব্বু, আমার চুলটা বেঁধে দাও না। 2 বেনুনি করে দিবে কেমন? চন্দ্রিমা মুখ ফুলিয়ে নূরের দিকে তেড়ে এসে বলল, আব্বু নুরানিকে চুল বেঁধে দিল, কিন্তু আমাকেও বেঁধে দিতে হবে। না হয় আমি কিন্তু মানব না, এই বলে দিলাম। নূর হু হা করে হেসে চন্দ্রিমা আর নুরানিকে বুকের সাথে মিশিয়ে বলল, আমি আমার 2টো প্রিন্সেসকেই চুল বেঁধে দিব। দুজনই আমার কাছে সমান, দুজনই আমার কলিজা। চাঁদনি বেড গুছাচ্ছে আর বকবক করে বলছে, এত বড় বড় মেয়েদের এসেছে চুল বেঁধে দিতে, কেন ওরা কি নিজে নিজে চুল বাঁধতে পারে না? সব কিছু নিজে নিজে করে শিখতে হবে। বিয়ের পর কে চুল বেঁধে দিবে শুনি? চন্দ্রিমা আর নুরানি হু হা করে হেসে বলল, কেন আমাদের হাজবেন্ড বেঁধে দিবে? যেমন আব্বু এখনো তোমার চুল বেঁধে দেয়। আব্বু তো এখনো তোমাকে সাজিয়ে দেয়। তুমি কিচ্ছু পারো না আম্মু, কিচ্ছু না। চন্দ্রিমা আর নুরানির কথা শুনে নূর বেডের উপর শুয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। চাঁদনি চন্দ্রিমা আর নুরানির দিকে তেড়ে এসে বলল, কানের নিচে দিব এখন 2টোকে। বেশি পাকা পাকা কথা শিখে গেছো তাই না? বাবা তোমাদের স্যাল্টার দেয়? তোমাদের বাবাকে ও আজ মজা দেখাবো। ওর জন্যই তোমরা দিন দিন খারাপ হচ্ছ। কোনো শাসন করবে না, উল্টো উস্কানি দিবে। আদর করতে করতে মাথায় তুলে ফেলেছে। চাঁদনি কিছুটা থেমে আবার বলল, শুনো, তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে এসো। সাথে তোমাদের বাবাকেও নিয়ে এসো। স্কুলের দেরি হয়ে যাচ্ছে, তা না এসেছে আমার ল্যাকফুল করতে। কথাগুলো বলে চাঁদনি রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বের হয়ে গেল।
চাঁদনি রুম থেকে বের হওয়ার সাথে সাথে নূর, চন্দ্রিমা আর নুরানি হু হা করে হেসে দিল। তিনজনই বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। চন্দ্রিমা আর নুরানি নূরের বুকের দুপাশে শুয়ে নূরের শার্টের কলার টানছে আর বলছে, আব্বু আজ তোমাকে স্কুল যেতে হবে না। আমরা আজ মাহিন চাচ্চুর সাথে স্কুলে যাব। সাথে মৃদুল ভাইয়া আর নিহাল ভাইয়াও থাকবে। কেন বেটা? আমি তো আজ বাড়িতেই আছি। আমি তোমাদের স্কুলে ছেড়ে আসব। ধীরের তো অফিস আছে। আব্বু প্লিজ না করো না। আমরা আজ মাহিন চাচ্চুর সাথে যাব প্লিজ। নূর ওর মেয়েদের আবদার ফেলতে পারে না। নূর মুচকি হেসে দুজনের মাথায় চুমো খেয়ে বলল, ওকে বাবাইরা, তাই হবে। আজ তোমরা ধীরের সাথেই যাবে। এবার উঠে পড়ো, তোমাদের চুল বেঁধে দেই। একটু দেরি হলেই তোমাদের আম্মু আবার রেগে যাবে। তখন আবার সাপের মতো ফনা তুলে আমাদের দিকে তেড়ে আসবে। চন্দ্রিমা আর নুরানি হু হা করে হেসে নূরের উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা নিয়ে ওদের দুজনের মাথা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। ওইদিকে মাহিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেডের উপর বসে যেই না ফোনটা হাতে নিয়ে পাওয়ার অন করল অমনি মাহিন চেঁচিয়ে বলে উঠল, মৃদুলল্ল কোথায় তুমি? আমার ফোনের চার্জ এত তাড়াতাড়ি শেষ হলো কিভাবে? মিহা মৃদুলের রুম গুছাচ্ছিল, সাথে মৃদুলকে রেডি করাচ্ছিল। মিহা বেশ বুঝতে পেরেছে মৃদুল গেমস খেলে মাহিনের ফোনের চার্জ শেষ করে দিয়েছে। মিহা তেড়ে এসে মৃদুলের হাত ধরে রুম থেকে বের হয়ে সোজা মাহিনের কাছে গেল। মৃদুল ভয় কাঁপছে আর মাহিনকে উদ্দেশ্য করে বলছে, আব্বু আমি তো ফোনে গেমস খেলিনি, ফ্রেন্ডসদের থেকে নোটস কালেক্ট করছিলাম। ওয়াইফাই অন ছিল তো তাই ফটাফট ফোনের চার্জ চলে গেছে। এতে আমার কি দোষ বলো? মিহা মৃদুলের কান মলে দাঁত কিরমির করে বলল, মিথ্যে কথা তো খুব ভালোই শিখেছ মৃদুল। আমি নিজের চোখে দেখেছি তুমি গেমস খেলেছ। হাজার চেষ্টা করে ও তোমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিতে পারিনি। খুব খারাপ হয়ে যাচ্ছ তুমি মৃদুল। কারো কথাই শুনছ না। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। যখন প্রচণ্ড রেগে যাব তখন কিন্তু খুব মারব। মাহিন তাড়াতাড়ি মিহার হাত থেকে মৃদুলকে টেনে এনে মাহিনের বুকের সাথে মিশিয়ে বলল, উফফ মিহা এত রাগারাগি করার কি আছে? সামান্য একটু গেমসই তো খেলেছে। এজন্য তুমি আমার ছেলেকে এইভাবে বকবে? আমার ছেলে মোটেও খারাপ না। আমার ছেলে খুব লক্ষ্মী। কথাগুলো বলেই মাহিন মৃদুলের কপালে চুমো খেল। মৃদুল হি হি করে হেসে মাহিনের থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হচ্ছে আর চেঁচিয়ে বলছে, আব্বু তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। মিহা কোমরে হাত দিয়ে মাহিনের দিকে তেড়ে এসে বলল, তোমার আশকারায় ছেলেটা দিন দিন খারাপ হচ্ছে। কিছুদিন পর তো আরও বিগড়ে যাবে। মাহিন বাঁকা হেসে মিহাকে হেঁচকা দিয়ে মাহিনের বুকের সাথে মিশিয়ে বলল, এই বয়সে ছেলেরা একটু আধটু দুষ্টুমি করেই মিহা। এইসব নিয়ে বকাবকি করলে ওদের মন খারাপ হবে, নিজেকে খারাপ ভাববে। মিহা চোখ লাল করে মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন শয়তানি হাসি দিয়ে মিহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মুহূর্তেই মিহা রাগ ভুলে মাহিনের শার্টের কলার আঁকড়ে ধরল। নিহাল বেডের উপর বসে জুতো পরছে। পরিবারের সবচেয়ে শান্ত ছেলে হল নিহাল। সোহানীর মতোই নীরব হয়েছে সে। বাড়ির সবার কথা শুনে চলে। সবার প্রতি নিহাল খুব যত্নশীল, বিশেষ করে সোহানীর প্রতি। নিহাল সবসময় নিজের রুম গুছিয়ে রাখে, যেন ওর আম্মুর কষ্ট না হয়।
মাঝে মাঝে নিহাল রান্নাঘরে ওর আম্মুকে রান্নার কাজে ও হেল্প করে। নীর আর সোহানি নিহালকে প্রচণ্ড রকম ভালোবাসে। জুতো পরে নিহাল ব্যাগ কাঁধে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে গেল। সোহানি নিহালকে দেখে দৌড়ে এসে ছেলের কপালে চুমো খেল। নীর, হাবিব আবরার, আফতাব চৌধুরী অনেক আগেই অফিসে চলে গেছে। ডাইনিং টেবিল ফুল হয়ে আছে বাচ্চা কাচ্চা দিয়ে। বাচ্চা পার্টিরা আগে নাস্তা করবে, এরপর বড়রা। মৃদুল, চন্দ্রিমা আর নুরানি ও ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছে। জায়মা ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে। নাতাশা ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। লাবিবা ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। কায়রার ছেলে খুব দুষ্টু। সে এক জায়গায় বসে খাচ্ছে না, কেবল দৌড়াদৌড়ি করছে। ছেলের পিছু পিছু কায়রা ও দৌড়াচ্ছে। মাহিন রেডি হয়ে এসে মৃদুলের পাশে বসে পড়ল। মাহিন ও বাচ্চা পার্টিদের সাথে খেয়ে নিবে। ওরও ভীষণ তাড়া আছে। বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে ওকে অফিসে যেতে হবে। চাঁদনি এসে চন্দ্রিমা আর নুরানিকে জোর করে পাউরুটির পিস মুখে পুড়ে দিচ্ছে। দুজনই খুব কম খায়, ঠিক চাঁদনির মতো। নিহাল আর মৃদুল গোপাগপ খেয়ে নিচ্ছে। ওদের জেলি মাখানো পাউরুটি খুব পছন্দের। খাওয়া দাওয়া শেষে মাহিন সব বাচ্চা পার্টিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হল। নূর এসে চন্দ্রিমা আর নুরানির কপালে চুমো খেয়ে ওদের হাতে দুটো করে ক্যাডবেরি চকলেট পুড়ে দিল। সাথে মৃদুল আর নিহালকে ও দিয়েছে। চারজনই এসে নূরের জড়িয়ে ধরে লাফালাফি করছে। মাহিন আর নূর ওদের কাণ্ড দেখে খিলখিল করে হাসছে। নূর হাসিটা থামিয়ে মাহিনকে উদ্দেশ্য করে বলল, ধীর আস্তে গাড়ি ড্রাইভ করবে। স্পিড একদম কমিয়ে দিবে। ওদেরকে সাবধানে স্কুলে পৌঁছে দিও। সাথে সাথে আমাকে কল করে জানিয়ে দিবে। ছুটির সময় আমি গিয়ে ওদের নিয়ে আসব। মাহিন নূরের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, তুমি চিন্তা করো না নূর। আমি ওদের ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছে দিয়ে তোমাকে টেক্সট করে জানিয়ে দিব। নূর মুচকি হাসল। চন্দ্রিমা আর নুরানি একটু উঁচু হয়ে নূরের দুই গালে চুমো দিয়ে নূরের কানে ফিসফিসিয়ে বলল, আব্বু তুমি আজ ও আম্মুকে সাজিয়ে দিও কেমন? সুন্দর করে আম্মুর চুলে খোপা করে দিবে। নূর চন্দ্রিমা আর নুরানির গালে চুমো খেয়ে বলল, ওকে বাবাইরা, তোমাদের কথাই হবে। তোমাদের আম্মুকে আজ ও আমি সুন্দর করে সাজিয়ে দিব। তোমরা এবার যাও দেখি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। চন্দ্রিমা আর নুরানি তাড়াতাড়ি করে গাড়িতে বসে পড়ল। ওরা চারজনই নূরকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। নূর মুচকি হেসে বাড়ির ভিতর ঢুকে গেল। কিচেন রুম থেকে চাঁদনিকে কোলে তুলে নূর নিজেদের রুমে গিয়ে দরজা আটকে দিল। চাঁদনি বেকুব হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূর চাঁদনিকে বেডের উপর বসিয়ে কাবার্ড থেকে লাল রঙের একটা শাড়ি বের করে চাঁদনিকে বেড থেকে উঠিয়ে শাড়িটা চাঁদনিকে পরাতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদনি বেশ বুঝতে পেরেছে নূর ভীষণ রোমান্টিক মোডে আছে, তাই সে ও আর নূরকে আটকাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পর নূর চাঁদনিকে পুরোপুরি সাজিয়ে বেডের উপর বসিয়ে দিল। চাঁদনি কিছু একটা ভেবে বেডের উপর থেকে উঠে কাবার্ড থেকে একটা লাল পাঞ্জাবি বের করে নূরের সামনে দাঁড়ালো। নূরের গা থেকে শার্টটা খুলে চাঁদনি পাঞ্জাবিটা নূরকে পরিয়ে দিল। নূর বাঁকা হেসে চাঁদনির দিকে তাকিয়ে আছে। চাঁদনি কিছুটা লজ্জা পেয়ে নূরের বুকের সাথে মিশে গেল।
নূর চাঁদনিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। নূর চাঁদনির উপর উঠে চাঁদনির চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস চাঁদ পাখি, আমার জীবনটা এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। রোজ যাওয়ার পর আমি ভাবতেও পারিনি আমার জীবনের শেষটা সুন্দর হবে। আমি দারুণ আছি তোমাকে আর আমার সন্তানদের নিয়ে। চাঁদনি ও নূরের চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে পেয়ে আমার জীবনেরও শেষটা সুন্দর হয়েছে। কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা চারজন একসাথেই থাকব, ইনশাআল্লাহ। নূর মুচকি হেসে চাঁদনির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ধীরে ধীরে ওদের ভালোবাসা গভীর হতে লাগল। দুজনই ভালোবেসে ধন্য। আল্লাহর অশেষ মেহেরবানিতে ওরা দুজনই অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হয়েছে। দুজনই আল্লাহর কাছে খুব কৃতজ্ঞ। সমাপ্ত।